রাত 1টায় মুখোমুখি হতে যাচ্ছে কাতার এবং সুইজারল্যান্ড। এই দুই দেশের মধ্যে কারা এগিয়ে, জেতার সম্ভাবনা কাদের বেশি? এ নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুৎকে। বিদ্যুৎ ভাই, গতবার কাতার আয়োজক ছিল এবং তারা গ্রুপ পর্বেই ছিটকে পড়েছিল স্বাগতিক হওয়ার পর। এবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত 1টায় সুইজারল্যান্ডের সাথে। কি ঘটতে পারে? দেখুন, আপনি শুরুতেই বলেছেন যে কাতার বিশ্বকাপের আয়োজক হয়েছিল 2022 বিশ্বকাপে। কাতার যে বিশ্বকাপের আয়োজক হতে পারে, গোটা বিশ্বেই কিন্তু এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড করে গিয়েছিল। কাতার এত ছোট একটা দেশ, তারা কিভাবে বিশ্বকাপের আয়োজক হয়। এবং আপনি জেনে থাকবেন যে সেই বিশ্বকাপ আয়োজনে কাতার 22 লাখ কোটি টাকা খরচ করেছিল। বিরাট একটা ব্যাপার। এবং কাতার এককভাবে একটা বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং তারা যেভাবে সফলভাবে বিশ্বকাপটা আয়োজন করেছিল এবং তার পরবর্তী তাদের যে সমালোচকরা ছিল, তারা কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করতে তারা কিন্তু সক্ষম হয়েছে। কাতারের 8টি ভেন্যুতে পুরো বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল এবং একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যুর দূরত্ব খুবই কম ছিল। এবং এটাই বলা হচ্ছে যে স্বল্পতম দূরত্বে ভেন্যু ছিল কাতারে। সেই কাতার প্রথমবার আয়োজক হিসেবে খেলার সুযোগ পেয়েছিল। তাদের সাফল্য বলতে তারা গ্রুপ পর্বেই ছিটকে যায় এবং তাদের কোনো জয় ছিল না। এবার তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে গিয়েছে এবং তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আপনি জানেন যে সুইজারল্যান্ড ইউরোপের দল, ইউরোপীয় ঘরানার ফুটবল খেলে তারা। এবং কাতারের যে আপনি বলেন যে সম্ভাবনা কতটুকু, কাতার আসলে আমাদের এশিয়ার দল। আপনি জানেন যে দক্ষিণ কোরিয়া কিন্তু তারা দুর্দান্তভাবে কামব্যাক করে কিন্তু তারা 2-1 ম্যাচটা জিতে নিয়েছে প্রথম ম্যাচটাই। তো সেদিক থেকে দক্ষিণ কোরিয়া আমাদের এশিয়ার ফুটবলের পাওয়ার হাউস। সেদিক থেকে কাতার মধ্যপ্রাচ্যের দল। তো সেক্ষেত্রে কাতার সুইজারল্যান্ডের সঙ্গে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটাই এখন আসলে দেখার। তবে কাতারের যেটি ব্যাপার হলো যে কাতার সেরকমভাবে নামি দামি কোনো প্লেয়ার নেই। তো তারা চেষ্টা করবে, আর র্যাঙ্কিংয়েও তারা অনেক পিছিয়ে সুইজারল্যান্ডের চেয়ে। তো কাতার যদি এই ম্যাচটি ড্র করতে পারে, আমি মনে করি সেটাও তাদের একটা বড় একটা সাফল্য হবে। অন্যদিকে আমরা যদি বলি সুইজারল্যান্ডের শক্তিমত্তা সংক্ষেপে যদি একটু বলেন। আচ্ছা, সুইজারল্যান্ডের কথা যদি আমি বলি, সুইজারল্যান্ড বহু ভাষাভাষীর সংমিশ্রণে একটা দল। সুইস বলতে আমরা যাদের বুঝি, তাদের কিন্তু খুব একটা সুইজারল্যান্ড দলে অতটা আধিপত্য নেই। তাদের যেমন ক্যামেরুন, আলজেরিয়া, মানে বহু ভাষাভাষীর একটা দল, অভিবাসীদের একটা দল বলা হয়। এবং সুইজারল্যান্ড যে কাজটি করেছে সেটি হলো যে তারা সবাইকেই এক সূত্রে গেঁথে তারা দলটাকে সাজিয়েছে। এর আগে তারা 12 বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। 3বার তারা তাদের সর্বোচ্চ সাফল্য, 3টা কোয়ার্টার ফাইনাল তারা খেলেছে। এবার নিশ্চয়ই তারা আরও বেশি দূর এগিয়ে যেতে চান, অর্থাৎ কোয়ার্টারের গণ্ডিটা তারা পেরোতে চান। সেই জায়গা থেকে সুইজারল্যান্ডের বড় তারকা এম্বোলার একটা ঘটনা যদি আপনাকে বলি, এম্বোলার দেশ হচ্ছে সুইজারল্যান্ড। তিনি মা বাবার সাথে শরণার্থী শিবিরের হয়ে আশ্রয় নেন ফ্রান্স থেকে সুইজারল্যান্ড। সেখানেই বেড়ে ওঠা এবং সেখানেই তার ফুটবল কৈশোর পেরিয়ে ফুটবলের যাত্রাটা শুরু। এবং সুইজারল্যান্ড জাতীয় দলে অংশগ্রহণ করে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। এরকমভাবে এম্বোলার মতো আলজেরিয়া, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানার এই সব দেশে যারা শরণার্থী শিবির যুদ্ধবিধ্বস্ত কিংবা রাজনৈতিক আশ্রয়ে বা বিভিন্নভাবে দেশান্তরী হয়েছেন, সেরকম ফুটবলার কিন্তু বলা চলে যে সুইজারল্যান্ড দলে প্রায় বেশিরভাগ প্লেয়ারদেরই ভাষাগত, সেখানে আপনি দেখবেন যে কেউ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কেউ পর্তুগিজ ভাষায় কথা বলে, কেউ আবার ইংরেজি ভাষায় কথা বলে। মানে বহু ভাষাভাষীর একটা দল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড নিশ্চিতভাবেই কাতারের চেয়ে অনেক এগিয়ে থাকবে। দর্শক, আমরা কথা বলছিলাম কাতার সুইজারল্যান্ড ম্যাচকে সামনে রেখে আমরা বিশ্লেষণ শুনছিলাম কারা এগিয়ে, কাদের শক্তিমত্তা বেশি। তবে আমরা যেভাবেই শক্তিমত্তার কথা আলোচনা করি না কেন, শেষ পর্যন্ত যারা ভালো খেলবেন তারাই জয় নিশ্চিত করবেন। এবং সেই জয়ের হাসি কে হাসবেন তা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত। এখনকার মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।